ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান কেমন হলো, সফল হলো নাকি ব্যর্থ হলো? আমি একেবারে স্বাভাবিক পরিস্থিতি বিচার করে সহজ সরলভাবে নবান্ন অভিযান নিয়ে আজকের আমি কথাগুলো বলবো। কোনোরূপ একেবারে কঠিন কোনো যুক্তি তর্কে যাব না, একবার সহজ সরলভাবে যে নবান্ন অভিযান সফল হলো নাকি ব্যর্থ হলো। তার আগে আমি বলে নিই যে নবান্ন অভিযান যতটা গর্জন করেছিল আগে থেকে, ততটা সেই জায়গায় কিন্তু নবান্ন অভিযান পৌঁছাতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে নবান্ন অভিযান সরকারের কাঠামোগত বা নিরাপত্তার ভিত নড়াতে না পারলেও সরকারের কিন্তু মানসিক ভিত নাড়িয়ে দিয়েছে। মানসিক ভিত নাড়িয়ে দিয়েছে কেন বলছি? কারণ কয়েকদিন যাবৎ এই নবান্ন অভিযান নিয়ে যেভাবে সরকার একেবারে নিরাপত্তার জন্য প্রশাসনকে একেবারে নামিয়ে দিয়েছিল, প্রশাসন একেবারে যেভাবে নিরাপত্তায় নিচ্ছিদ্র একেবারে ব্যবস্থা নিয়েছিল, কয়েক হাজার পুলিশ, জলকামানের ব্যবস্থা, ব্যারিকেড রাখা, তারপরে কালকে আন্দোলনের কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়েছে, লাঠিচার্জ হয়েছে, জলকামান ব্যবহার হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছিল। একেবারে যুদ্ধকালীন তৎপরতা, যুদ্ধকালীন প্রস্তুতি নবান্নের তরফ থেকে রাখা হয়েছিল নিরাপত্তায়। স্বাভাবিকভাবেই ছাত্ররা যে পরিস্থিতি হবে একটা ভাবা হয়েছিল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, সেই জায়গায় কিন্তু তারা পৌঁছাতে পারেনি। কিন্তু সরকার একটা মানসিক ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে, যে এই আন্দোলনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো, যে আন্দোলনে কোনোরূপ অনুমতি নেওয়া হয়নি পুলিশের, হাইকোর্টে জানানো সরকারের পক্ষ থেকে যে এই আন্দোলনে কোনোরূপ অনুমতি নেওয়া হয়নি, পুলিশের অনুমতি নেওয়া হয়নি, একটা বেআইনি। কিন্তু কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও থেকেও সরকার তাদের খুশি মতো একটা নির্দেশ পায়নি। স্বাভাবিকভাবেই সরকার এবং মমতা ব্যানার্জি এবং প্রশাসন একটা চিন্তায় ছিল, মমতা ব্যানার্জি চিন্তায় ছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে আন্দোলনটা প্রথম থেকেই যেটা আন্দোলন শুরু হয়ে একটা দিক দেখা গেল কি, শুভেন্দুবাবু প্রথম থেকেই এই আন্দোলনকে সমর্থন করলেন এবং তিনি যাবেন সেটাও ঘোষণা করলেন। কিন্তু সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলে দিলেন এই আন্দোলন আমরা মেডিকেল সাপোর্ট দেব, আইনি সহায়তা দেবো প্রয়োজনে, কিন্তু আমরা সরাসরি এই আন্দোলন নেই। কিন্তু এই আন্দোলন প্রথম থেকেই যেটা প্রচার হয়েছিল যে বিজেপির পিছন থেকে আছে এবং বিজেপিদের পিছনে ছিল, সে বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই, যে কম বেশি বিজেপি কিন্তু পিছন থেকে এই আন্দোলনটাকে মোটিভেট করেছে। অন্যদিকে সিপিএমের মোহাম্মদ সেলিম বলুন, মীনাক্ষী মুখার্জি বলুন, তারা যে আন্দোলনে নেই সেটাই কিন্তু বারবার বোঝাতে চেয়েছেন। স্বাভাবিকভাবেই একদিকে যেমন বিজেপি এই আন্দোলনকে মদত দিয়েছে, ওদিকে সিপিএম যে এই আন্দোলন নেই এটা বোঝাতে চাইছে, যেন এই আন্দোলনের বিরোধিতা করার মতো একটা বক্তব্য তারা দিচ্ছে সিপিএমের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির কাজটা কিন্তু আরও সহজ হয়ে গিয়েছিল, যেহেতু সিপিএম এই আন্দোলনের বিরোধিতা করছে, বিজেপির মতো করে তুলে ধরা হচ্ছে যে আন্দোলনটা হয়তো বিজেপিরই, এরকম একটা ভাব তাদের বক্তব্যে সরাসরি না বললেও অনেকটাই তাদের আকারে ইঙ্গিতে বোঝানো হচ্ছে যেটা বিজেপির আন্দোলন। স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারের যারা মুখপত্র বা তৃণমূল সরকারের যারা বক্তব্য রাখছেন পক্ষ থেকে, তারাই আন্দোলনটাকে বিজেপির এই স্ট্যাম্পটা তারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেই পরিস্থিতিতে ছাত্র সমাজ যে একটা পর্যাপ্ত পরিমাণ নামবে ভাবা হয়েছিল, যে লক্ষ লক্ষ ছাত্র বা সাধারণ মানুষ, নাগরিক সমাজ এটা নেমে আসবে, কিন্তু সেই মতো করে আন্দোলনে কিন্তু সেই মতো লোক আসেনি। স্বাভাবিকভাবেই যে মতো তর্জন গর্জন হয়েছিল সেই মতো কিন্তু নবান্ন অভিযান হয়নি। এবং মমতা ব্যানার্জি যেটা চেয়েছিলেন যে আন্দোলনটা একটা রাজনৈতিক রূপ লাগুক, সেটাই কিন্তু শেষমেশ তিনি সফল হয়েছেন। রাজনৈতিক একটা রূপ পেছন থেকে যে বিজেপি আছে, যার ফলে তিনি আন্দোলনকে দমন করতে পেরেছেন এবং একটা বড় সংখ্যক মানুষ কিন্তু শেষমেশ এই আন্দোলনে আসেননি, যারা আসবো ভেবেছিলেন সেরকম। অন্য আরেকটা দিক বলবো যে এই আন্দোলনে এত নিরাপত্তা, এত একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা, তাহলে যেটা 14ই আগস্ট মধ্যরাতে যেদিন আরজি করের দুষ্কৃতীরা হামলা করেছিল মধ্যরাতে, সেদিন পুলিশ কোথায় ছিল? যারা হামলা চালিয়েছিল, ভাঙচুর করেছিল, সেদিন কেন পুলিশ দাঁড়িয়েছিল? সেদিন কেন তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়নি? আজকে এত নিরাপত্তা গেল নবান্ন অভিযানের দিন, এত নিরাপত্তা, অথচ আরজি করে যেদিন দুষ্কৃতীরা হামলা করলো সেদিন তো পুলিশ কোনো ভূমিকা নিল না।
সেদিন তো এর 10% নয় 5% ভূমিকা নিলেও দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যেতে পারতো না, ভাঙচুর করতে পারতো না। কেন তাদেরকে ভাঙার সুযোগ করতে দেওয়া হয়েছিল? আরেকটা বিষয় অবশ্যই বলবো, এ বিষয়ে একটা প্রশ্ন যেমন রাখলাম, আরেকটা বিষয় বলবো যে আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে একটা ভিডিও ভাইরাল হয়েছে ঘটনার 18 দিন পর 43 সেকেন্ডের। সেই ভিডিওতে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, যেখানে সেমিনার হলে যে ঘটনাটি ঘটেছিল সেই সম্পর্কে ডিসি সেন্ট্রাল ইন্দ্রিয়া মুখোপাধ্যায় তিনি বলছেন যে 51 ফিট বাই 32 ফুট, সেখানে 40 ফিটের মধ্যে ওই মহিলা চিকিৎসকের দেহ যেখানে ছিল 40 ফিট কর্ডন করে রাখা হয়েছে এবং বাকি 11 ফুটের মধ্যেই লোকজন দাঁড়িয়ে আছে। কিন্তু নির্যাতিতার বাবা মা বলছেন যে ইন্দিরা মুখোপাধ্যায় এই কথা বলার পরে ডিসি সেন্ট্রাল তার বাবা মা কি বলছেন যে তাদেরকে তো 3 ঘন্টা ঢুকতে দেওয়া হয়েছিল না, 3 ঘন্টা পরে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে কোনো জায়গায় ঘেরা বা কর্ডন করে রাখা ছিল না। তাহলে কি নির্যাতিতার বাবা মা মিথ্যা কথা বলছেন যে কোনো ঘেরা ছিল না? আবার যেটা সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলছেন, যেটা বাবা মা অভিযোগ করেছেন যে তাদেরকে 3 ঘন্টা দেখতে দেওয়া হয়নি, কপিল সিব্বল বলছেন ইট ইজ নট ট্রু, তিনি বলছেন এগুলো সত্য নয়। আবার যে হসপিটাল থেকে জানানো হয়েছিল তার বাবা মাকে যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল বলছেন যে না, এটা এগুলো সঠিক নয়। তাহলে মৃতার বাবা মা কি সত্য বলছেন না? প্রশ্ন তো আসবেই, কেন তার মেয়ে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তারা কেন মিথ্যা কথা বলবে? তারা মিথ্যা কথা বলছে না। তাহলে পুলিশ, হসপিটাল কর্তৃপক্ষ এই ঘটনাটিকে প্রথম থেকে কেন এইরকমভাবে একটা মোড় ঘোরাতে চাইছে? কাকে বাঁচাতে, কাকে আড়াল করতে, কোন ঘটনা চাপতে, সেটাই কিন্তু প্রশ্ন। এবং মানুষ যে আমরা বলছি যেটা উই ওয়ান্ট জাস্টিস, মানুষ যে জাস্টিস চাইছে, সুবিচার চাইছে, সুবিচার মানে যে বা যারা দু একজন ঘটনাটি ঘটিয়েছে শুধুমাত্র তাদের শাস্তি তা কিন্তু নয়। এই ঘটনাটিকে যারা চাপতে চেয়েছে, যারা আড়াল করতে চেয়েছে, যারা তদন্তের তথ্য প্রমাণ লোপাট করার দিকের চেষ্টা করেছে, এই সবার বিচার হওয়াটা, সবার আইনের আওতায় আসা, সেটাই কিন্তু জাস্টিস, সুবিচার। শুধুমাত্র যে দু একজন দোষী ঘটনাটা ঘটিয়েছে বা 2জন 5জন 1জন শুধু তারাই যে দোষী তা তো নয়। এই ঘটনাকে যারা আড়াল করার চেষ্টা করেছে, যারা ঢাকার চেষ্টা করেছে, যারা তড়িঘড়ি ময়নাতদন্ত তড়িঘড়ি পুরানোর চেষ্টা পুড়িয়ে দিয়েছে, দেহকে দাহ করে দিয়েছে, কেন? কাউকে কি আড়াল করার জন্য, কি ঢাকার জন্য? সেই তথ্য বেরিয়ে এসে এর মধ্যে যারা যারা ইনভলভ, ঘটনাকে চাপা দেওয়ার জন্য, ঢাকার জন্য, মোড় ঘোরানোর জন্য, পুলিশ যে প্রথম দিকে আত্মহত্যার একটা ঘটনা বলতে চেয়েছিল, জিনিসটাকে চালাতে চেয়েছিল, এই দুর্ঘটনাটিকে এই যে মহিলা চিকিৎসকের মৃত্যু এবং খুন ধর্ষণের ঘটনাটিকে যেভাবে পুলিশও আত্মহত্যা বলে একটা চেষ্টা করেছিল, হসপিটাল কর্তৃপক্ষ একটা চেষ্টা করেছিল, এই ঘটনাগুলো কেন, এর পিছনে কারা, সেই সবাইকে আইনের আওতায় আনার দরকার, তবেই হবে সুবিচার। শুধুমাত্র 1জন 2জন ঘটনা ঘটিয়েছে তা তো নয়, যারা ঘটিয়েছে তারা সেই সুযোগটা কেন পেল, বা কাদেরকে বাঁচানোর চেষ্টা করা হলো, সব মিলিয়েই কিন্তু সুবিচার। আর শেষমেশ আবারও বলছি, ছাত্র সমাজের যে আন্দোলন, যেটা আমার লাস্ট এবং মূল পয়েন্ট বলবো, যে একদিন হঠাৎ করে ছাত্র সমাজের নাম দিয়ে একটা আন্দোলন ডেকে একদিনে প্রথম দিনেই ফাইনাল খেলবো, এটা হয় না। ছাত্র সমাজ অন্তত এই ঘটনাকে কেন্দ্র করে যদি 2-3টে আগে মিটিং মিছিল করতো, প্রতিবাদ আন্দোলন করতো কোনো রাজ্যের বিভিন্ন জায়গায় বা কলকাতার কোনো জায়গায়, তারপরে যদি তারা এই আন্দোলনে যেত, সেক্ষেত্রে মানুষ আরও সাড়া দিত, হয়তো আন্দোলনে আরও হয়তো যোগদান করতো। দ্বিতীয় কথা, আন্দোলনে যেহেতু একটা স্ট্যাম্প লেগে গিয়েছে যে বিজেপি পেছন থেকে আছে, স্বাভাবিকভাবেই সাধারণ নিরপেক্ষ মানুষগুলো তারা সেইভাবে অংশগ্রহণ করেনি। কারণ মমতা ব্যানার্জি তো চাইছেন যে আন্দোলনটা রাজনৈতিক রং লেগে যাক, আর রাজনৈতিক রং লেগে গেলেই কিন্তু মমতা ব্যানার্জির সুবিধা। তাই আমরা চাইব এই মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক দলের তাদের মতো করে আন্দোলন করুক, কিন্তু একটা নাগরিক সমাজ, নিরপেক্ষ মানুষ যারা রাজনীতির বাইরে, ছাত্র সমাজ হোক, মহিলারা হোক, নাগরিক সমাজ হোক, তারা তাদের মতো একটা মুভমেন্ট রাখুক, যাতে এই যে নারকীয়, জঘন্য, নৃশংস ঘটনা ঘটেছে তার যেন সত্য বেরিয়ে আসে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পায়। আর বন্ধুরা, আপনারা যারা দেখছেন ভিডিওটি, যারা দেখলেন, অবশ্যই অনুরোধ রইল আপনাদের মতামত জানানোর। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।